তৃতীয় অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। এর চ্যাপ্টার 1-এ আছে যুদ্ধের সূচনা। দেখো এখানে কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের ছবি দেওয়া আছে। তার মধ্যে আছে মজলুব জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী আর AHM কামরুজ্জামান। ওকে, এই বিখ্যাত ব্যক্তিবর্গের ছবি এখানে দেওয়া আছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়। কত সালে? 1947 সালে। এরপর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত পাকিস্তান, অর্থাৎ পূর্ব আর পশ্চিম এই দুইটা নিয়ে গঠিত পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচে চোখে দেওয়া হলো। দেখো 1952 সালে ভাষা আন্দোলন, ঠিক আছে, 1963 সালে 6 দফা আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 1971 সালের 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ, 1971 সালে 26শে মার্চে মুক্তিযুদ্ধের শুরু। মুক্তিযুদ্ধ শুরুর 1 মাসের মধ্যেই 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। কি নগর? মুজিবনগর সরকার নামে পরিচিত। কত তারিখে? 1971 সালের 10 এপ্রিল। দুটো জিনিস মনে রাখো। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমান নাম মুজিবনগর, আমবাগানে 17 এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। আমবাগানের মধ্যে কি করে? এই সরকার শপথ গ্রহণ করে, যেহেতু তখন কোনো অফিস ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও AHM কামরুজ্জামান স্বরাষ্ট্র ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রী। উপদেষ্টা হিসেবে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর মানুষ দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এখন এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে, শিক্ষকের সহায়তায় আলোচনা করা। প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ বলতে কি বুঝো? তো এটা উত্তর আমরা এভাবে লিখব, পুষ্টির শাসন ও শোষণ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে যুদ্ধ পরিচালিত হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলা হয়। সংক্ষেপে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের তাৎপর্য কি? এটা আমরা লিখব, মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। এর ফলে পৃথিবীর বুকে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের প্রেক্ষিতে আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখণ্ড, একটি নিজস্ব পতাকা। মুক্তিযুদ্ধ আমাদের সব মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই স্বাধীন দেশে রয়েছে আমাদের সবার সমান অধিকার। এখানে বলা আছে 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান শাসনামলের একটি ঘটনাপঞ্জি তৈরি করা, সেই সময়ের আন্দোলনের বছরগুলোকে চিহ্নিত করা। দেখো, ওকে, তাহলে আমরা প্রথমে দিতে পারি কি 1952 সাল। 1952 সালে কি হয়েছিল? ভাষা আন্দোলন। তারপরে এটাতে দেব 1958 সাল, সামরিক শাসন বিরোধী আন্দোলন নয়। তারপর এটাতে দেব 1966 সাল, 1966 সালে 6 দফা আন্দোলন। 66 পরে আসো 1969 কি হয়? গণঅভ্যুত্থান হয়। তারপরে 1970 সাধারণ নির্বাচনে বিজয়। 1971 মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জন। এই হচ্ছে আমাদের ঘটনাপঞ্জি।
মুজিবনগর সরকারের কোন তিনটি কাজ করেছিল? তো প্রথমে 1 নম্বরে এখানে লিখব মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা। 2 নম্বর লিখব দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায়। 3 মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি করা। পরের পৃষ্ঠায় আসো, এখানে আছে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী। 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। 2টা নাম আমরা মনে রাখি। মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড কোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। এই 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করেছিল। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নিচে সেগুলো দেখানো হলো। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। এই বাংলাদেশের চিত্রের মধ্যে কি 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। দেখো 11টি সেক্টরের মধ্যে তোমার 1 নম্বর আছে সেক্টর 1 আছে কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। 2 কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ। ঠিক একইভাবে 11 নম্বর সেক্টরে আসছে কি টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ। ঠিক আছে, তাহলে বাকিটা তোমরা পড়ে নিবা। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তারা গেরিলা ও সমূহ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয় মুক্তিবাহিনীর মুক্তিফৌজ। কত হাজার? 30,000। 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত হয় মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তিফৌজ। ওকে, এখন এখানে বলেছে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? 1-এর উত্তর লিখব জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। 2 নম্বর বাংলাদেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল? এটার উত্তর হলো যে মুজিবনগর সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য এই 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তারপরে 3 নম্বর আছে তোমাদের অঞ্চলটি কোন সেক্টরের অধীনে ছিল? ওকে, এখন তোমার বাড়ি মনে করো নড়াইল হতে পারে, বা তোমার বাড়ি যদি ময়মনসিংহ হয় তাহলে ময়মনসিংহ কোন সেক্টরে ছিল? ময়মনসিংহ ছিল সবার শেষে। দেখো তুমি এখান থেকে খুঁজে বের করতে পারো। টাঙ্গাইল ময়মনসিংহ ছিল 11 নং সেক্টরে। ঠিক আছে, তোমার এলাকা যেই এলাকায় আছে, মনে করো তোমার বাড়ি যে সিলেট, তাহলে 5 নম্বর সেক্টর, রংপুর দিনাজপুর হলে 6 নম্বর সেক্টর। ঠিক আছে, এইভাবে তুমি তোমার এলাকাটা খুঁজে বের করো। পরে বলছে সেক্টর 10L প্রধান কাজ কি ছিল? এটা উত্তর লিখব সেক্টর 10-এর প্রধান কাজ ছিল সমুদ্র পথে পাকিস্তানি হানাদারদের যাতায়াত, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহে বাধা দেওয়া। কথা আছে দেখো আরো কিছু করি। জেনারেল ওসমানী বঙ্গবীর নামে পরিচিত ছিলেন। বঙ্গবীর নামে পরিচিত কে ছিলেন? জেনারেল ওসমান। 1972 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। তার সম্পর্কে তোমরা আর কি কি জানো? এই সম্পর্কে আমরা লিখব জেনারেল ওসমানী সম্পর্কে আমরা যা যা জানি। 1 নম্বর মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। 2 1973 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রিসভায় যোগ দেন। 3 1976 সালে জাতীয় জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। 1981 সালে তিনি জাতীয় নাগরিক কমিটির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 5 1984 সালে 16 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এবং ঘতে আছে বলছে বাক্যটি সম্পন্ন করে। মুক্তিবাহিনী ছিল, এখানে আমরা লিখব মুক্তিবাহিনী ছিল নিয়মিত বাহিনী ও অনিয়মিত বাহিনী মিলে। ওকে, মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ জড়িয়ে পড়েন। এ যুদ্ধে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষও এই যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এছাড়া প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। এখানে বলেছে যে প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। কি কি নির্দেশনা ছিল?
যে অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সমূহ যুদ্ধে অংশ নিতে। ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর রাখতেন। সে সময়ে দেশের মানুষের প্রিয় অনেক গানের মধ্যে ছিল জয় বাংলা, বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, বা মোরা এক পিপুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এমন আরো অনেক গান। জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। শিক্ষার্থীরা হতে আছে এসো বলি, নারীরা কিভাবে মুক্তিযুদ্ধ করেছিলেন তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ঠিক আছে, এটি তুমি শিক্ষকের সহায়তায় আলোচনা করবা। তারপরে খতে আছে এসো লিখি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের কথাগুলি লেখ। ঘতে আছে আরো কিছু পড়ি। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষকে অংশগ্রহণ করেছিল, একটি নমুনা উত্তর নিচে দেওয়া। এখানে এই যে একটা নমুনা উত্তর দেওয়া আছে, তোমরা এই অংশটুকু পড়ে নাও। পরে ঘতে আছে নিজের ভাষায় লেখো, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুবই জরুরি। প্রশ্নটি পড়ে নিকা, এটা উত্তর লিখে পারো। 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী গঠনের পর অবনীত সাধারণ মানুষ দলে দলে এসে মুক্তিবাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। যারা যুদ্ধে যাননি তারা নিজেদের জীবন বিপন্ন করে মুক্তিবাহিনীর পাশে এসে দাঁড়ায়। থাকা, খাওয়া, তথ্য ও অন্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে মুক্তিবাহিনীকে লড়াই চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছিলেন। বাংলার অগণিত মুক্তিকামী জনতা শহর ও গ্রামে যে যেভাবে পেরেছিলেন রুখে দাঁড়িয়েছিলেন। দেশের টানে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। ওকে, 8 নম্বরে আছে পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনীর গণহত্যা। 1971 সালের 25 মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা ইবিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ফল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এ সময় রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেনি। সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশে অন্যান্য বড় বড় শহরেও আক্রমণ করে। তারা শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও ভিপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ বাঙালি জনগণকে হত্যা করে। পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। ওই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 26 মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27 মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। 1 কোটির বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে প্রতি বছর 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। তারা শান্তি কমিটি, রাজাকার, আলবদর শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবীরা হলেন সাংবাদিক শহীদ সাবের দানব, বীর রণদা প্রসাদ সাহা, ধীরেন্দ্রনাথ দত্ত, সাংবাদিক সেলিনা পারভিন, সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ, চিকিৎসক আলিম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী প্রমুখ। স্বাধীনতার পর দেশের এই সূর্য সন্তানদের পাওয়া যায় রায়ের বাজার মধ্যভূমিতে। তিরা খতে আছে বিষয়বস্তু 2 ও 4 আলোকে নিচের চকটি পূরণ করো। এই পাশে দেওয়া আছে মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী, আর এই পাশে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে বাহিনী। তাহলে মুক্তিযুদ্ধের 3টি পক্ষের বাহিনী হচ্ছে 3টি ব্রিগেড ফোর্স। খতে লিখব মুক্তি ফৌজ, গতে লিখব গেরিলা বাহিনী। মুক্তিযুদ্ধের বিপক্ষে কে কে ছিল? রাজাকার, আলবদর, আল শামস। ওকে, এখন আমরা আসছি ঘতে। এখানে আরো কিছু করি। এখানে বলা আছে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি দেওয়া হলো। ওনার হচ্ছে কি বুদ্ধিজীবী। খতে বলেছে যাচাই করি, বাক্যটি সম্পন্ন করা। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য তাদের স্মরণে
ও তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করা। ওকে, এখানে বলা আছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। আমরা কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। মুক্তিযুদ্ধের পুরো সময়টাই প্রতিবেশী দেশ ভারত আমাদের নানাভাবে সাহায্য করে। তারা মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। 1971 সালে 21 ডিসেম্বর মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করা হয়। মিত্র বাহিনী আর মুক্তি বাহিনী মিলে হয় যৌথ বাহিনী। 1971 সালে 23 ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশ হতে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। দেখো এখানে হচ্ছে একটা ছবি দেওয়া আছে। ঢাকা রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। সাথে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি, মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। রেসকোর্স ময়দানে খোলা আকাশের নিচে একটি টেবিলে এই আত্মসমর্পণ স্বাক্ষরিত হয়। বন্দী করা হয় 93,000 পাকিস্তানি সৈন্যকে। এরই মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয়। প্রতি বছর 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। 1971 সালের এই দিনগুলিতে কি ঘটেছিল? মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়। তারপর 23 ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণ করে। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী প্রধান ঢাকা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এবং আমাদের বিজয় অর্জিত হয়। এখানে বলা আছে মুক্তিযুদ্ধে বীরত্ব সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধ অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীরশ্রেষ্ঠ মানে সর্বোচ্চ উপাধি প্রদান করা হয়। তাদের ছবি নিচে দেওয়া হলো। প্রথম ছবিটি হচ্ছে লেফট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এই যে কতে আছে কি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, কতে আছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, এই হচ্ছে মতিউর রহমান। গতে সিপাহী হামিদুর রহমান, হতে আছে লেরিস নায়ব নূর মোহাম্মদ শেখ, এ হচ্ছে লেরিস নায়ব নূর মোহাম্মদ শেখ। ওতে আছে সিপাহী মোস্তফা কামাল, ছতে আছে ইঞ্জিন রুম আর্টিফিসার রুল আমিন, ছতে আছে লেরিস নায়ক মুন্সি আব্দুর রব। এছাড়াও সাহসিকতা ও ত্যাগের জন্য আরো 3টি উপাধি দেওয়া হয়। ওই 3টি উপাধি কি? বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। যাচাই করি, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করি। এখানে দেখো প্রথম হচ্ছে মুক্তিবাহিনীর প্রধান। মুক্তিবাহিনীর প্রধানকে জেনারেল আতাউল গনি ওসমানী। খতে আছে এলি শ্রেষ্ঠ উপাধি পেয়েছেন কতজন? 7 জন পেয়েছেন। সিপাহী মোস্তফা কামাল বীর শ্রেষ্ঠ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা পরবর্তী ক্লাসে এই 3য় অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।